আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের যৌন অপরাধী অ্যাপস্টেইনের তালিকায় হাসিনার নাম। বাংলাদেশের জন্য ভারতকে বর্জন করল পাকিস্তান। নির্বাচনের আগেই এনসিপি নেতাকে গুলি করার হুমকি। হরমুজ প্রণালীতে হামলা নিয়ে নতুন তথ্য দিল ইরান। কাবার পবিত্র কাপড় পাঠানো হয়েছিল যৌন অপরাধী অ্যাপস্টেইনকে। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন সম্পর্কিত নতুন 30 লাখের বেশি নথি প্রকাশ হয়েছে। এখানে দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। এবার ওসব নথি থেকে বের হয়ে এসেছে বাংলাদেশের পলাতক ও দণ্ডিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও। হাসিনার সঙ্গে অ্যাপস্টেইনের টিমের যোগাযোগ ছিল, তবে সরাসরি শেখ হাসিনার নাম সেখানে উল্লেখ করা হয়নি। এর বদলে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। মেলে বলতে দেখা যায়, জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে 20 বছর ধরে কাজ করা নারী সহকারী লেসলি গ্রোভ এক মেইলে জানিয়েছেন, কোনো একটি অজানা বিষয়ে তার টিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী একমত হয়েছেন। তবে বিষয়টি কি তা বলা হয়নি। মেইলটি পাঠানো হয়েছে 2018 সালের সেপ্টেম্বরের 21 তারিখ রাত 1টার দিকে। মেইলের বিষয়বস্তুর নাম ছিল জেফ্রি অ্যাপস্টেইন। এদিকে শুধু শেখ হাসিনার নামই নয়, অ্যাপস্টেইন নথিতে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। অ্যাপস্টেইনের ওই মেইলে উল্লেখ আছে, ভারতীয় প্রধানমন্ত্রী মোদী আমার পরামর্শ নেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নাচ গান করেন। অ্যাপস্টেইন আরও দাবি করেন এটি কাজ করছিল। 2017 সালে মোদী সত্যি ইসরায়েল সফর করেন, যা ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর, এবং তার কয়েক সপ্তাহ আগে তিনি ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে দেখা করেন। অ্যাপস্টেইনের সঙ্গে ভারতীয় ব্যবসায়ী অনিল আম্বানিরও যোগাযোগের উল্লেখ আছে নথিতে, যেখানে আম্বানি মোদীর আমেরিকা সফরের আগে অ্যাপস্টেইনের সাহায্য চেয়েছিলেন বলে দাবি করা হয়। অ্যাপস্টেইন ছিলেন নিউ ইয়র্কের এক ধনী আর্থিক বিনিয়োগকারী, যিনি ছিলেন নাবালিকাদের যৌন নির্যাতন, মানব পাচার ও যৌন নিপীড়নের একাধিক অভিযোগে অভিযুক্ত। 2008 সালে অ্যাপস্টেইন ফ্লোরিডায় অপ্রাপ্তবয়স্ক এক তরুণীর সঙ্গে যৌনকর্মে লিপ্ত হওয়ার দায়ে দোষী সাব্যস্ত হলেও অত্যন্ত বিতর্কিত এক চুক্তির মাধ্যমে মাত্র 13 মাসের হালকা শাস্তি ভোগ করে মুক্তি পান। পরে জানা যায়, সেই চুক্তিটি ছিল বিচার বিভাগ ও স্থানীয় প্রসিকিউশনের অস্বাভাবিক ছাড়, যা অ্যাপস্টেইনকে আরও বহু গুরুতর অভিযোগ থেকে রক্ষা করেছিল। 2019 সালে নিউ ইয়র্কে আবারও তার বিরুদ্ধে নাবালিকাদের যৌন পাচারের অভিযোগে বড় ধরনের মামলা হয়। এফবিআই ও ফেডারেল প্রসিকিউটররা জানান, অ্যাপস্টেইন বহু বছর ধরে 14 থেকে 17 বছর বয়সী কিশোরীদের বিশ্বজুড়ে তার বাড়ি ও ব্যক্তিগত বিমানে এনে শারীরিক নির্যাতন করতেন। তদন্তে উঠে আসে, তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ব্যবহার করে নিজের অপরাধমূলক চক্রকে দীর্ঘদিন আড়াল করে রেখেছিলেন। 2019 সালের আগস্টে নিউ ইয়র্কের কারাগারে অ্যাপস্টেইনকে মৃত অবস্থায় পাওয়া যায়। মেডিকেল পরীক্ষায় এটিকে আত্মহত্যা বলা হলেও কারাগারের নিরাপত্তাজনিত ত্রুটি, নজরদারি ক্যামেরা বিকল হয়ে যাওয়া এবং প্রহরীদের দায়িত্বে অবহেলা সহ একাধিক অসঙ্গতি সামনে আসায় তার মৃত্যুকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। অ্যাপস্টেইনের সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েলকে 2020 সালে গ্রেপ্তার করা হয় এবং 2021 সালে তিনি নাবালিকাদের যৌন পাচার সহ কয়েকটি গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হন। বর্তমানে ঘিসলেইন 20 বছরের কারাদণ্ড ভোগ করছেন। অনেক নাটকীয়তার পর আসন্ন টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তানের ফেডারেল সরকার। তবে ভারতের বিপক্ষে আগামী 15 ফেব্রুয়ারি নির্ধারিত ম্যাচটি খেলবে না পাকিস্তান ক্রিকেট দল। গত রোববার রাজধানী ইসলামাবাদে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও নিউজ। সূত্রের বরাতে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষপাতদুষ্ট আচরণ, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে করা বৈষম্য এমন সিদ্ধান্তের নেপথ্যে প্রধান কারণ। ঘটনার সূত্রপাত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর। নিরাপত্তা সংখ্যা দেখিয়ে টাইগার এই পেসারকে বাদ দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই। এরপর একই কারণ দেখিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। তবে আইসিসি সেই আবেদন প্রত্যাখ্যান করে। বিসিবির অবস্থান অনড় থাকায় আসন্ন বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। আইসিসি জানায়, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা সম্ভব নয়। শুরু থেকে আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছে পিসিবি। গতকালকের আগেও আরেক দফা দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন পিসিবি সভাপতি। পাকিস্তান সরকারের সিদ্ধান্তের প্রসঙ্গে সূত্রগুলো বলেছে, বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রের ভাষ্য, প্রতিবাদ স্বরূপ পাকিস্তান দলকে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির সরকারি সূত্রগুলো আরও জানায়, 2024 সালের আগস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হওয়া ভারতের জয় শাহ তার সিদ্ধান্তের মাধ্যমে আইসিসিকে কার্যত ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলে
পরিণত করেছেন। সূত্রগুলো বলছে, ন্যায় বিচার ও সমতার নীতিমালা পক্ষপাত দুষ্ট সিদ্ধান্তের কারণে ভেঙে পড়েছে। আইসিসির মঞ্চে সিদ্ধান্ত গ্রহণে দ্বিমুখী মানদণ্ড প্রয়োগ করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে প্রতিবাদ জানানো জরুরি হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছে পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট সূত্র। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশিরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একটি বিদেশি নম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে খুদে বার্তার মাধ্যমে তাকে এই হুমকি দেওয়া হয়। সোমবার 2 ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান। ওই পোস্টে জয়নাল আবেদিন শিশির জানান, হোয়াটসঅ্যাপে পাঠানো খুদে বার্তায় লেখা হয়, তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে, এই পৃথিবী কেউ তোকে বাঁচাতে পারবে না, তোর লাশ রাস্তার মধ্যে পড়ে থাকবে, মনে রাখিস। হোয়াটসঅ্যাপে বার্তা দেয়া ওই ব্যক্তি নিজেকে হোসাইন জাহিদ নামে পরিচয় দিয়েছেন। ফেসবুক পোস্টে এনসিপি নেতা লেখেন, আজকে আমাকে এই নম্বর থেকে অফলাইন অনলাইনে বারবার হত্যার হুমকি দিচ্ছে। হাদি ভাইয়ের পর শহীদ হওয়ার সিরিয়ালটা কি আমার হবে? আমরা লড়াই করার জন্যই তো পৃথিবীতে এসেছি। জুলুমের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়া জীবনের সবচেয়ে বড় সার্থকতা নয় কি? তিনি লেখেন, ফ্যাসিবাদ নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম চলবে, জবাব চলবে, লড়াই চলবে। আমরা থামতে জানি না, আমরা থামবো না ইনশাআল্লাহ। যুক্তরাষ্ট্রে প্রকাশিত অ্যাপস্টেইন নথিতে দেখা গেছে, মক্কার কাবা শরীফের গিলাফ কিসওয়া সংশ্লিষ্ট পবিত্র কাপড়ের একটি চালান 2017 সালে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল, যা পরে দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের কাছে পৌঁছায়। ইমেইলগুলোতে দাবি করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত সংশ্লিষ্ট যোগাযোগের মাধ্যমে এই চালানটি সমন্বয় করা হয়। ফেব্রুয়ারি ও মার্চ 2017 তারিখে চিঠিপত্র অনুযায়ী আমিরাতি ব্যবসায়ী আদিজা আল আহমাদি এবং আবদুল্লাহ আল মারি নামে এক ব্যক্তি কিসওয়ার সঙ্গে সম্পর্কিত 3টি টুকরো পাঠানোর ব্যবস্থা করেন। কিসওয়া হলো কালো রঙের সোনালী কারুকাজ করা কাপড়, যা সৌদি আরবে ইসলামের পবিত্রতম স্থান কাবাকে আবৃত করে রাখে। মুসলিম বিশ্বে এর ধর্মীয় গুরুত্ব অত্যন্ত গভীর। প্রতি বছর কিসওয়া পরিবর্তন করা হয় এবং পুরনো কাপড়ের অংশকে মূল্যবান নিদর্শন হিসেবে দেখানো হয়। যুক্তরাষ্ট্রে অ্যাপস্টেইন সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশ। ট্রাম্পের নাম এসেছে বহুবার। যুক্তরাষ্ট্রে অ্যাপস্টেইন সংক্রান্ত কয়েক লক্ষ নথি প্রকাশ হয়েছে, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম এসেছে বহুবার। অ্যাপস্টেইন প্রকাশিত ইমেইলে থেকে জানা যায়, ব্রিটিশ এয়ারওয়েজের মাধ্যমে সৌদি আরব থেকে ফ্লোরিডায় এয়ার ফ্রেইটে চালান পাঠানো হয়। এতে ইনভয়েস, কাস্টমস প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রের ডেলিভারি নিয়ে বিস্তারিত সমন্বয়ের তথ্য ছিল। নথিতে উল্লেখ করা 3টি অংশের মধ্যে একটি কাবার ভেতরের একটি ব্যবহৃত বাইরের আবরণ থেকে নেয়া এবং আরেকটি একই উপাদানে তৈরি হলেও ব্যবহৃত নয়। অব্যবহৃত অংশটিকে শিল্পকর্ম হিসেবে দেখিয়ে চালান শ্রেণীভুক্ত করার কথাও ইমেইলে উঠে এসেছে। চালানটি মার্চ 2017-তে অ্যাপস্টেইনের বাড়িতে পৌঁছায়, যা তার কারাদণ্ড ও যৌন অপরাধী হিসেবে নিবন্ধনের বহু পরে। এক ইমেইলে আহমাদি অ্যাপস্টেইনকে সরাসরি লিখে কাপড়টির পবিত্রতা তুলে ধরেন। এদিকে পৃথকভাবে প্রকাশিত এক এফবিআই মেমোতে দাবি করা হয়েছে, অ্যাপস্টেইন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে কাজ করতেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে মহড়া নিয়ে নতুন তথ্য দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি হরমুজ প্রণালীতে কোনো লাইভ ফায়ার নৌসামরিক মহড়া চালানোর পরিকল্পনা করেনি বলে জানিয়েছেন এক ইরানি কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানায়, আইআরজিসি 1 ও 2 ফেব্রুয়ারি হরমুজ প্রণালীতে সামরিক মহড়া চালাবে। তবে ওই ইরানি কর্মকর্তা বলেন, আইআরজিসির পক্ষ থেকে সেখানে কোনো সামরিক মহড়ার পরিকল্পনা ছিল না এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়নি। গণমাধ্যমে প্রকাশিত খবরটি ভুল ছিল। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ, যার মাধ্যমে প্রায় 20% বৈশ্বিক তেল সরবরাহ পরিবাহিত হয়। এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের নৌ উপস্থিতি বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তিতে সম্মত না হলে অথবা সরকার বিরোধী বিক্ষোভ দমন না করলে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন। ইরানে গত ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হলেও তা দ্রুত রাজনৈতিক রূপ নেয়। 1979 সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটিই দেশটির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। কঠোর দমন পীড়নের পর বর্তমানে বিক্ষোভ অনেকটাই স্তিমিত হয়েছে। সরকারি হিসেবে সহিংসতায় 3117 জন নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, তারা এখন পর্যন্ত 6713 জনের মৃত্যুর তথ্য যাচাই করেছে। রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে তা আঞ্চলিক সংঘাতে রূপ নেবে। তিনি বিক্ষোভকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত একটি অভ্যুত্থান হিসেবে আখ্যা দিয়ে বলেন, এই অশান্তির উদ্দেশ্য ছিল দেশের শাসন ব্যবস্থার কেন্দ্রগুলোতে আঘাত হানা।
কূটনৈতিক টানাপোড়েন ও সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেও আলোচনার টেবিলে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী 6 ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্যের একটি আরব দেশের এক কর্মকর্তার বরাত দিয়ে সোমবার তথ্য জানিয়েছে এএফপি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, মিশর, কাতার, তুরস্ক ও ওমানের ধারাবাহিক মধ্যস্থতা ও কূটনৈতিক উদ্যোগের ফলেই এই বৈঠকের পথ তৈরি হয়েছে। ইস্তাম্বুলে অনুষ্ঠেয় বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। অপরদিকে ইরানের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের পাশাপাশি সৌদি আরব, মিশর, তুরস্ক এবং মধ্যস্থতাকারী দেশগুলোর কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। আলোচনার প্রধান বিষয়বস্তু হিসেবে থাকছে ইরানের পরমাণু কর্মসূচি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রায় 2 দশকের বেশি সময় ধরে উত্তেজনা বিরাজ করছে। গত বছরের জুনে এই ইস্যু ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরান সংঘাত হয়। 12 দিন স্থায়ী সেই সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছালেও দ্বিপক্ষীয় সম্পর্কের তিক্ততা কাটেনি। এরই মধ্যে গত জানুয়ারির মাঝামাঝি মধ্যপ্রাচ্যের জলসীমায় বড় ধরনের নৌবহর মোতায়েনের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নতুন করে যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তোলে। তবে কূটনৈতিক সমাধানের ইঙ্গিতও মিলেছে। গত 1 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী। একই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, কয়েকটি মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে এবং পারস্পরিক অবস্থা তৈরিতে কাজ করছে। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্রের আলোচক দল ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্য প্রস্তাব নিয়ে এগিয়ে আসে, তবে আবারও আলোচনার সুযোগ তৈরি হতে পারে। প্রিয় দর্শক, শেষ করছি আজ ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।